নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়ির বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে। গ্রামে গঞ্জে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের বলে অভিযোগ ধূপগুড়িতে। বিব্রত হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছেও অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো জলপাইগুড়িতে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার জলপাইগুড়ি শহরে একটি র্যালির আয়োজন করেন বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। পরিবেশ সংরক্ষণ হলো জীবন বাঁচানো, তাই অনুষ্ঠানের মধ্য দিয়ে দূষণ রোধ করে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দেওয়া হয়। প্রকৃতিকে রক্ষা করার শপথ নিয়ে সকলকে গাছ লাগানোর আবেদন জানান পরিবেশপ্রেমীরা। প্রত্যুষা জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে এদিন জলপাইগুড়ির দিশারি ক্লাব মোড় থেকে র্যালি বের করা হয়। শহরের নেতাজি পাড়া বাস স্ট্যান্ড হয়ে করোনা নদীর পারে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন শহরের শতাধিক পরিবেশ প্রেমী। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে। এদিন পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণের পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ আধিকারিক ও কর্মীদের মধ্যে চারা গাছ তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিশুরা এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সকলের মধ্যে শিশুরাই চারা গাছগুলি বিতরণ করে। এদিন প্রায় 100টি বিভিন্ন প্রজাতির চারা গাছ জনসাধারণের মধ্যে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা জলপাইগুড়ি শহর তথা ধাপগঞ্জ, কাঠের ব্রিজ, বউবাজার, আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংয়ে আজকে স্টুডেন্টদের নিয়ে বেরিয়েছি। আজকের দিনের তাৎপর্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা জানি যে আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। আমরা চাই এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের স্টুডেন্টরাও যেমন জানবে, হাতে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওরা পাবে, সেই সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটা ছড়িয়ে দিতে চাই। আর আমাদের এই প্রোগ্রামের একটা পার্ট হলো বৃক্ষরোপণ। আমরা পথচারীদের হাতে গাছ তুলে দিচ্ছি। আমরা জানি সবুজে ঘেরায় জলপাইগুড়ি শহরের সবুজ অনেকটাই নষ্ট হয়ে গেছে, তাই আমরা ছোট্ট একটা পদক্ষেপ নিয়েছি। কিছু গাছ, মোটামুটি 100 মতো গাছ আমরা আজকে ডিস্ট্রিবিউট করছি, সব পথচারীদের হাতে তুলে দিচ্ছি। তার পাশাপাশি আমরা থানায় আজকে উপস্থিত হয়েছি, আইসি স্যারের হাতে আমরা গাছ তুলে দিয়েছি। এটাই হলো আজকের আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমাদের অংশ। আমরা এরপর যাব কোর্টে, তারপরে জলপাইগুড়ি শহরে আরও কয়েকটি জায়গায় গিয়ে আমরা গাছ বিতরণ করব। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর এই দিনটি আমরা সমিতির পক্ষ থেকে উদযাপন করা হয়। এই উপলক্ষে আজ দুপুর 1:30 সদর পশ্চিম মণ্ডল অফিসে সমিতির পক্ষ থেকে কিছু চারা গাছ রোপণ করে দিনটি উদযাপন করা হলো। জলপাইগুড়ি শহরের জেলা, জোন ও সার্কেল নেতৃত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সহ সদর জোনাল সম্পাদক, সভাপতি, সদর পশ্চিম সার্কেলের বিদ্যালয় পরিদর্শক সহ সমস্ত শিক্ষাকর্মীরা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা আমাদের শিক্ষকরা প্রতি বছর এই দিনটা পালন করি বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে। আজকে আমরা এসেছি এই সদর পশ্চিম মণ্ডল অফিসে। এখানে আমরা বৃক্ষরোপণ করব। আমাদের সাথে আমাদের মাননীয় এসআই ম্যাডাম উনিও থাকবেন। আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করব এবং শপথ গ্রহণ করব যাতে আমরা পরিবেশটাকে আরও সুস্থ এবং ভালো করে তুলতে পারি। এই লক্ষ্যেই আমাদের আজকে এই কাজ। আজকে আমার সার্কেলের শিক্ষকরা বৃক্ষরোপণ করলেন, গাছ লাগালেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। ওনারা কিছু গাছ লাগালেন। আমরা
সবাই মিলেই লাগালাম, মানে ভালো লাগলো। আপনার বাগান তো সাজানো বাগান। হ্যাঁ, সাজানো বাগান, তার মধ্যে আরও কিছু নতুন নতুন অতিথিদের সমাগম হলো, আমাদের ভালো লাগছে সেই বিষয়টা। আমাদের এই বার্তা দেওয়ারই যে আমরা যত বেশি গাছ লাগাতে পারলে তত আমাদের চারপাশ সুন্দর হবে। গ্রামে গঞ্জে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের বলে অভিযোগ ধূপগুড়িতে। বাচ্চা হলেই ৫,০০০ চাই, বিয়ে হলেই ৫,০০০ চাই। বিভিন্ন গ্রামাঞ্চলে ঢুকে এরকমই জোর জুলুম করে টাকা নেওয়ার অভিযোগ বৃহন্নলাদের বিরুদ্ধে। এরকমই এক ঘটনায় ক্ষিপ্ত বাড়ির মালিক সহ এলাকাবাসী। এই ঘটনায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান। এরকমই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ঘুরে বেড়াচ্ছে, যার সত্যতা যাচাই করতে সেই বাড়িতে পৌঁছে বাড়ির মালিক মনোরঞ্জন রায়ের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, সাত সকালে তার বাড়িতে এসে পৌঁছায় কয়েকজন বৃহন্নলা। তিনি আরো বলেন, গত কয়েক মাস আগে মেয়ে সন্তান লাভ করেন তিনি। সেই কথা কোনো এক মারফত জানতে পেরে তার বাড়িতে হাজির হয়ে ৫,০০০ টাকা দাবি করেন বৃহন্নলারা। তিনি অভিযোগ করে আরো বলেন, একই গ্রামেগঞ্জের খেটে খাওয়া মানুষ তার উপরে হঠাৎ করে এসে বিভিন্ন ভয় দেখিয়ে, এমনকি বাচ্চাকে অভিশাপ দেওয়ার ভয় পর্যন্ত দেখিয়ে জোরপূর্বক ৫,০০০ টাকা দাবি করেন। যদিও তিনি প্রথমত কোনো রকমে ১,০০০ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোরূপভাবেই মানতে রাজি হয় না তারা। সেই বিষয়টিও ভিডিও করেন এলাকার এক যুবক। পরে আরও জোর করে ৫০০ টাকা নিয়ে মোট ১৫০০ টাকা নিয়ে চলে যায় তারা। অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, এভাবেই বিভিন্ন সময়ে বৃহন্নলারা একাধিকভাবে মানুষকে উৎপীড়ন করছে। এমনকি একাধিক সময়ে মুখের ভাষা খারাপ করে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গির মধ্য দিয়ে ভয় দেখিয়ে লুট চালাচ্ছে বলে অভিযোগ করে স্থানীয়রা। শুনো, বাচ্চার ব্যাপারটা না, মানুষের পরিস্থিতির বিষয় একটা আছে। আপনাদের ১,০০০ টাকা দিচ্ছে, আপনাদের ৫,০০০ টাকা লাগবে, ১০,০০০ টাকা লাগবে, এটা কোনো সিস্টেম হলো? ভিডিও রেকর্ড অন রেকর্ড আছে, আপনার ৫,০০০ টাকা উনি চাইলো, অন রেকর্ড আছে। শোনেন, আপনার গ্রামে ঢুকতেছেন, আপনাদের অথরিটি আছে, কোনো আপনাদের আইডি প্রুফ আছে যে গ্রামে ঢোকার পারমিশন আছে? আপনার দেখান তো। শোনেন, কথা বলবেন না, শোনেন, কথা বলবেন না, এটা গ্রাম, কথা বলবেন না। আপনাদের অনেক আমরা সহ্য করছি, এক জায়গা থেকে আমরা অনেক সহ্য করে আসতেছি। আপনাদের কে পারমিশন দিছে? একটা বাড়ি থেকে ৫,০০০ টাকা আপনার জোর জুলুম চাচ্ছেন। আপনি তো বলছেন, আপনি বলছেন অন ক্যামেরা রেকর্ড আছে, আপনি বলছেন আপনাদের তো ১,০০০ টাকা দিচ্ছে। ১,০০০ টাকা রোজগার করা না কষ্টের ব্যাপার আছে, ১,০০০ টাকা তো দিচ্ছে। আপনারা গ্রামে ঢুকতেছেন, এভাবে করতেছেন। শোনেন শোনেন, আপনাদের গ্রামে ঢোকার কে পারমিশন দিয়েছে? আপনাদের গ্রামে ঢোকার কেউ বলেছে আপনাদের? আমরা সব গ্রামেই চাই না। আপনাদের গ্রামে ঢোকার পারমিশন দিয়েছে? আমরা না গেলে খাবো কি? তুমি খাওয়াবা বলো, তুমি খাওয়ালে আমরা। ঠিক আছে, আপনাদের তো যেটা দিচ্ছে সেটা আপনারা নেবেন, তা আপনারা জোর জবরদস্তি করতেছেন কেন? একটা বুঝে শুনে দেখ, আমরা দিচ্ছে তো ১,০০০ টাকা তো দিচ্ছে। না না, ১,০০০ টাকা তো দিচ্ছে, আপনাদের জোর জবরদস্তি করার কি আছে? বললাম একটা বুঝে শুনে দেখ, আমরা দিচ্ছে তো ১,০০০ টাকা, মুখের কথা নয়। আপনি রোজগার করেন তো, একটা মানুষের হাজিরা কত জানেন? হাজিরা কত পার ডে? হ্যাঁ, তো আপনারা জানেন না তো এবার বলছেন কেন? ১,০০০ টাকা রোজগার করতে না মানুষের ঘাম ছুটে যায়। একটা মানুষ ১,০০০ টাকা দিচ্ছে আপনাদের, আর কি দিবে বলেন? আপনি বলেন। এই ভিডিও আমি আইসির কাছে পাঠাচ্ছি, এসপির কাছে পাঠাবো। আচ্ছা পাঠাও, সেটা এটা নিউজও হবে, এটা মনে রাখেন। কত নিউজ আমরা আমি একটা কথা বলি, তুমি ভিডিও করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। সাথে যদি আমি রাত ব্যবহার করে থাকি, আমার সাথে না, শুনেন শুনেন, বাড়ি তো আমাদের তো, বাড়ি তো আমাদের, বাড়ি তো আমাদের তো। আপনারা গ্রামে ঢুকতেছেন এবার, হ্যাঁ বলেন। তোমার বাড়িতে আসছে, তোমাকে যদি আমি একটা ফালতু কথা বলতাম কিংবা ফালতু ব্যবহার করতাম, তুমি আমাকে বলতে করতেছেন তো, করতেছেন তো। আপনি কি বললেন ১,০০০ টাকা দিচ্ছে, আপনি কি বললেন ১,০০০ ২,০০০ নেবো না, ৩,০০০ নেবো না, ৫,০০০ লাগবে। আপনি বললেন অন রেকর্ড, আমি দেখা দেবো আপনাকে। তুমি আমাকে দিয়ে দিচ্ছে তো, দিচ্ছে দাদা, দিচ্ছে তো। তুমি এটা ভিডিও করে, হ্যাঁ, যেখানে মন চায় সেখানে পাঠাও, তাতে আমি রাজি আছি। আচ্ছা পাঠাও, তুমি ভিডিও করো। আপনাকে তো বলছে, এর থেকে আর কি বলবে? আপনাকে ১,০০০ টাকা দিচ্ছে, আপনি নেবেন না, তো এতে কি বলবে আপনাকে? কোনো ব্যবহার করতাম, এই কথাটা আপনি তো ব্যবহার খারাপ করছেন। আপনাকে তো বলা হলো যে আপনি নেবেন না, তো আপনাকে তো বলা হলো যে নেন আর নেবেন না। আপনি বলছেন ২,০০০, ৪,০০০, ৫,০০০ নিচে নেবো না। যদি আইসে একটা ফালতু কথা। শোন, বিয়ের সময় আসছেন, আপনার তো সসম্মানে দেওয়া হয়েছিল, হয়েছিল কিনা? আসছে, দেওয়া হয়েছিল। আমি জানি আপনি ভালো, শোনেন, আপনার ব্যবহার আমি জানি ভালো, আপনি অনেকজনের সাথে আসেন, আমি জানি।
কিন্তু ইনি যে ব্যবহারটা করলেন যে নেবেন না, হ্যাঁ আমি খারাপকেই ব্যবহার করেছি। এটা তো ঠিক না। আরো 500 টাকা দিলাম, 1500 টাকা নিয়ে এদিকে চলে গেল ওরা। এই যে বারবার করে বিভিন্ন বিয়ে বাড়ি কিংবা বাচ্চা হওয়ার পরেই যাচ্ছে, এটা কি উচিত? আপনার কি মনে হয় এই জোর জবরদস্তি করাটা? না না, এটা উচিত না। ওদের এর মানুষের একটা সামর্থ্য থাকে, যার যেরকম সামর্থ্য সে সেই রকম দিতে পারে। এখন আমি আর 1000 টাকা সামর্থ্য ছিল, আমি আমার 1000 টাকা দিয়েছি। কারো 200 টাকার উপরে সামর্থ্য নেই, 200 কেউ দিনমজুরি খেলে 300 টাকা হাজিরা পায়, সে কীভাবে 1000 টাকা 2000 টাকা দেবে? ওই জন্য যার যেরকম সামর্থ্য সেটুকু যদি নিয়ে ওরা চলে যায় তাহলে ভালো। তার কি আসলে সেই সামর্থ্য অনুযায়ী টাকা নেয় নাকি জোর জবরদস্তি? না না, ওদের তো জবরদস্তি থাকে। ওরা এসেই 3000 4000 5000 যার কাছে যেরকম পায়। কি বলে তারা এসে, কি বলে? যদি টাকা না দেয় বিভিন্ন রকম অত্যাচার করে, বিভিন্ন বাড়িতে মহিলাগুলো থাকে, বিভিন্ন খারাপ ভাষা প্রয়োগ করে, মানে অসভ্য ভাষা প্রয়োগ করে, যে এখানে ওখানে হাত দেয়। এইগুলা তো মা বোনদের সামনে এগুলো করলে তো মানুষ তো ভয়ই ওদেরকে টাকা দেয়। এটা করা উচিত না। এদের মানুষ ভয়ই হচ্ছে টাকা দেয় ওদের হাতে, তাই তো? আপনার বাড়িতে যে ঢুকেছে এরকম আর কয়েকজনের বাড়িতে আপনি দেখেছেন? হ্যাঁ, আমি অনেক দেখেছি। এর আগে আমার দাদার যখন ছেলে হয়েছিল তখন আসছিল, আমাদের পাড়ায় আসছিল। এছাড়া এই ইদানিং আমি পাশে বিয়েগুলো হয়েছিল, ওখানে 3000 4000 করে নিয়ে গেছে এক একটা বাড়িতে। কি করা উচিত? এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কি? এদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কেননা এরা যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এরা আরও বেশি করে ডিমান্ড করবে ভবিষ্যতে। আচ্ছা, এই যে যারা এরকম করে ঘুরছেন তাদের কি নিয়ম রয়েছে? কি জানেন আপনি যে এরকম করে টাকা তুলতে পারে জোর জবরদস্তি? না না, এটা এই ব্যাপারে তো আমি বলতে পারবো না, কিন্তু উচিত না আর কি। যতটা সামর্থ্য ততটা দিয়ে চালানো দরকার। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন রায়। বিগত বেশ কয়েক মাস থেকে এই বৃহন্নলাদের উৎপীড়নের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিবাদ করতে গেলেই মিলছে অসভ্য ভাষায় গালাগালি। এই বিষয়ে রিপন ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, এভাবে জোরপূর্বক টাকা নেওয়া একেবারেই অনুচিত। তিনি আরও বলেন, একদিকে দিন এনে দিন খাওয়া গ্রামের পরিবারগুলো হাসপাতালে প্রচুর টাকা খরচ করে সন্তান জন্ম লাভ করেন, অপরদিকে সেই সময় বাড়িতে এসে জোরপূর্বক টাকা নিতে আসে বৃহন্নলারা। এলাকার আরও এক ব্যক্তি ললিত রায় জানান, বিষয়টি প্রশাসনের নজরদারির মধ্যে আনা দরকার, যাতে এক গরিব পরিবার তার নিজের সামর্থ্য অনুযায়ী দাবি পূরণ করতে পারে বৃহন্নলাদের। এ বিষয়ে মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান বনশ্রী রায় বলেন, তিনি এই বিষয়টি নিয়ে অবগত এবং এভাবে জোরপূর্বক টাকা নেওয়া অনুচিত বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলবেন বলে জানান। এলাকায় বিশেষত কালীহাটে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে যারা বৃহন্নলা রয়েছেন তারা জোর করে 5000 টাকা দাবি করছেন। তো এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে আমিও শুনছি, এমনকি আমার কালীহাট বাজারে অনেকবার ঢুকছে, এটাও শুনছি, এমনকি পাড়ার মধ্যেও ঢুকছে। তো এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই যে ঢুকছে মাঝে মধ্যেই বিভিন্ন পাড়ায়, দুস্থ যারা তাদের বাড়িতেও ঢুকছে, এটা কতটা উচিত বলে আপনার মনে হয়? এটা তো অনুচিতই, অনেকেই বলে, আমার পক্ষেও অনুচিত। এটা অনেক সময় দেখা যায় যে অভিযোগ এরকমটা আমাদের কাছে রয়েছে, খুব দুস্থ পরিবার, বাচ্চা হয়েছে, এমনিতেই হাসপাতালে একটা বড় ধরনের একটা ক্ষতি হয় টাকার, তারপরে বাড়িতে এসে এনারা বিভিন্ন রকম হুমকি দিয়ে টাকা নিয়ে যায়। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এইভাবে তো নেওয়া চলে না, কারণ গণতন্ত্রের দেশ। আচ্ছা, এই বিষয়টা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। ওদের তো এরকমই কথাবার্তা এদিরা। আপনারা অনুরোধ করলে কি সেটা মানে? সেটা মানে কি মানবে না, ওদেরকে লাগবে এরকম জবরদস্তি। এই গ্রামে গঞ্জে এতটা বেশি কতদিন থেকে? এখন তো প্রায় গ্রামে গঞ্জে ঢুকতেছে, প্রত্যেক গ্রামেই ঢুকতেছে। এরকমটা অনেক সময় শোনা যায় যে বাচ্চা হলেই চলে আসে, কি করে তারা জানে? এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা ওরা হসপিটাল থেকেই যোগাযোগ আছে ওদের, আমার যতদূর ধারণা। তা নাহলে ওরা জানবে কিভাবে যে আমার বাড়ির বাচ্চা আছে? ওরা কিভাবে জানবে? আপনারা এই বিষয়ে কেন কোনো ইয়ে করেননি? আমরা সাধারণ মানুষ, কাজ না করলে আমাদের চলে না। এখন ওদের পিছনে যদি আমরা সময় দেই তাহলে তো আমাদের এদিকেই সংসার চালানো টাফ হয়ে যায়। হ্যাঁ, এই যে কষ্টের টাকা আপনারা রোজগার করছেন, সেটা এসে কয়েক মিনিটের মধ্যেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আপনাদের কাছে কতটা কষ্টকর? এটা তো আমাদের কাছে বিশাল একটা কষ্টজনক।
ঠিক আছে, আমরা 10 টাকা কামাই করতে গেলে আমাদের কষ্ট করে কামাই করতে হয়, আর ওরা তো জোরজবস্তি চাওয়া মাত্রই ওদেরকে যত টাকা ডিমান্ড করতেছে কত টাকায় ওদেরকে লাগবে, আমরা যতদূর সামর্থ্য দিতে পারি ওরা তা মানে না। ঠিক আছে, কি করা দরকার এখন, কি মনে হয় প্রশাসনিক কি নজর দেওয়া দরকার বিষয়টি? হ্যাঁ অবশ্যই, এই বিষয়ে প্রশাসনিক ক্ষেত্রে একটু নজর দিলে ভালোই হয়। আপনার নাম? আমার নাম ললিত রায়। আচ্ছা, এই এলাকার নাম? আপনার বাড়ি? আমার বাড়ি কালীরহাট এলাকারই বাসিন্দা। প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং গর্ভবতী করার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। বুধবার আদালত এই সাজা শুনিয়েছে বলে পক্সো কোর্টের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান। তিনি বলেন, এই মামলায় অভিযুক্তকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। তিনি আরো জানান, 2015 সালের মে মাসে এই ঘটনা ঘটে জলপাইগুড়ি পুরসভা এলাকায়। অভিযুক্ত যুবক এই নাবালিকার প্রতিবেশী। দুই পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিল, যে কারণে দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল। কিন্তু বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে ওই যুবক। নাবালিকার মা মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করার পরেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতিবেশী ওই যুবক ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষার রিপোর্টেও সে গর্ভবতী জানানো হয়। এরপরেই পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ গ্রেপ্তার করে যুবককে। দেবাশিস বাবু বলেন, গ্রেপ্তারের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতেই ছিল। মাঝে তার বাবার মৃত্যুর কারণে ইন্টারিম বেলে ছাড়া পায়, তবে ফের তাকে কাস্টাডিতে নেওয়া হয়। এই মামলায় ডাক্তার, পুলিশ অফিসার সহ মোট 9 জনের সাক্ষ্য গ্রহণ এবং তথ্য প্রমাণের পরেই আদালত এদিন এই সাজা শুনিয়েছে বলে জানান তিনি। এটা মে 2015 সালের ঘটনা। জলপাইগুড়ি পৌরসভা এলাকার এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি হয়েছিল যে নাবালিকা মেয়ে, যার বয়স 12 বছর, সে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এই আসামি তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। কিছুদিন পরে মেয়েটির মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মেয়েটিকে যখন চেপে ধরে, তখন মেয়েটি তাকে ঘটনার কথা জানায় যে আসামি তাকে বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তার সঙ্গে ভয় দেখিয়ে তাকে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এবং মেয়েটির মা সঙ্গে সঙ্গে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার মেয়েটির শারীরিক পরীক্ষা করে বলেন যে মেয়েটি গর্ভবতী। তারপর ঘটনার কথা মেয়েটি তার বাবা এবং অন্যান্য আত্মীয়স্বজনদেরকে জানায়। মেয়েটির বাবা সেদিনই থানায় অভিযোগ দায়ের করেন এবং আসামিকে পুলিশ অ্যারেস্ট করেন। মেয়েটির বয়সের কথা চিন্তা করে ডাক্তাররা সেই বাচ্চাটিকে অ্যাবর্ট করে দেন এবং পুলিশ তদন্ত করে এই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মোট 9 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করেন। তার মধ্যে ডাক্তার এবং পুলিশ অফিসার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষী হওয়ার পরে দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত স্পেশাল জাজ পক্সো কোর্ট মাননীয় শ্রী ইন্দোবর ত্রিপাঠী এই আসামিকে 10 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে কম্পেনসেশন বাবদ 2 লক্ষ টাকা দেওয়ার জন্য অর্ডার করেছেন। মেয়েটি মানসিকভাবে একটু অসুস্থই ছিল। মেয়েটিকে কয়েকবার কাউন্সিলিংও তার বাড়ির লোকরা করিয়েছে। মেয়েটি পড়াশোনা করতো, মাঝখানে বাদ দিয়ে দিয়েছিল এবং কাউন্সিলিং করার পর হয়তো আবার পড়াশোনা শুরু করেছে মেয়েটি। ওই ঘটনার প্রভাব তার উপরে পড়েছে। একদম পাশাপাশি বাড়ি, তাদের মধ্যে খুব ভালো সুসম্পর্ক ছিল। দুই বাড়িতে যাতায়াত ছিল, মানে খুব ভালো সম্পর্ক ছিল বলেই মেয়েটি বিশ্বাস করে তাদের বাড়িতে গিয়েছিল। অভিযুক্ত বিবাহিত এবং তার 2টি বাচ্চা আছে এবং তার মাও আছে এবং ঘটনার সময় তার বাবাও জীবিত ছিল। পরবর্তীকালে তার বাবা মারা যায়। এখন কত বছর থাকতে হবে এবং কত বছর ধরে? ও 2015 সাল থেকে ছেলেটি কাস্টডিতে রয়েছে
এবং মাঝখানে কিছুদিনের জন্য সেই ইন্টারিম বেলে ছাড়া পেয়ে গিয়েছিল তার বাবা মারা যাওয়ার জন্য। তারপর থেকে আবার সে সারেন্ডার করে এবং কাস্টডিতে আছে। হিসাব করে দেখতে হবে যে সে কতদিন কাস্টডিতে থাকলো, হয়তো তাকে আরও 1-1.5 বছর কাস্টডিতে থাকতে হবে। হরি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ায়। বুধবার সকালে পুজো দিতে এসে স্থানীয়রা বুঝতে পারেন মন্দিরের দান বাক্স সহ পুজোর সরঞ্জাম ও যাবতীয় জিনিস চুরি গেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মদ্যপদের বারবারন্ত রয়েছে। প্রায় প্রতিদিনই সন্ধ্যের পর এলাকায় এ ধরনের আড্ডা বসে বলে অভিযোগ। ভয়ে তারা কিছু বলতে পারেন না। নেশাগ্রস্তরাই এই চুরির সাথে যুক্ত বলে দাবি তাদের। খবর পেয়ে এলাকায় যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বিষয়টি স্থানীয়রা লিখিতভাবে থানায় জানাবেন বলে জানিয়েছেন। আমি জিজ্ঞেস করবো সবাইকে। ভিতরে আসেন। পায়ের তোরা ছিল, তারপরে হচ্ছে গলা ছিল, হ্যাঁ এখানে দান বাক্স, ঘন্টা, পুষ্পপত্র, এগুলো একটাও নাই। আমার অর্চনা সরকার। তো বলছি কি হলো? এই মন্দিরটা যখন থেকে তৈরি হয়েছে, আজকে 10 বছর হলো আমার এই মন্দির তৈরি হয়েছে। ওই তখন থেকে মানে আমরা কোন রকম সকলের সদস্য মিলে কিছু কিছু পয়সা দিয়ে এই মন্দিরটা গড়াইছি। হ্যাঁ, তো মন্দিরটা গড়ানোর পরে এখন যে এই মানে উতলা আছে, যেটা খোলামেলা আছে, সেটা আর আমরা গড়াইতে পারতেছি না দেখে এইভাবেই রাধা গোবিন্দটাকে রাখা হয়েছে। এবার আগামী কাল হচ্ছে আমাদের দাদু শিবব্রত ছিল, সেই উপলক্ষে আমরা এখানে একটা কীর্তন করাইছি। ঠাকুরকে একটু সাজায় ঠাজায়, তারপরে সেই সাজায় ঠাজায় কীর্তন টীর্তন করে একটু প্রসাদ টসাদ সবাইকে দিছি, দিয়ে আমরা বাড়ি চলে গেছি। সকালে এসে দেখি এরকম অবস্থা। এবার এই মন্দিরের পাশে যে নদীটা যে আছে, এখান দিয়ে অনেক মানে মাতাল বসে থাকে, সব রকম নেশা করে। ওদের ভয়ে আমরা এমন মন্দিরে আসতেও পারি না। হ্যাঁ, বললে যদি কিছু বলি ভয় পাই, আমরা ওদেরকে খুব ভয় পাই, এত মাতাল, এত কিছু এখান দিয়ে থাকে। যাই, তারপরে কালকে তো আমরা চলে গেলাম পুজো টুজো করে, কীর্তন টীর্তন করে। সকালে আইসে আমরা তো পূজা দেই, দিয়ে দেখতে যায় যে সব জিনিস নিয়ে গেছে, ঠাকুরের গয়না টয়না, তারপরে গ্যাস বাক্স, তা ক্যাশে অনেক দান দক্ষিণা পড়া থাকে, তো সারা মাসে দান দক্ষিণার বাক্স ওটা। তারপরে কাশি, ঘন্টা, তারপরে প্রদীপ, থালা বাসন, সব ঠাকুরের টিপ, পায়ের তোরা টোরা সব নিয়ে গেছে। সকালবেলা যে পূজা দিব সেই সামগ্রী নাই, এমন অবস্থা হয়েছে। তারপরে আসলাম, তারপরে পুলিশকে যে জানাবো, যে সেই জন্য তো এর আগে কোনোদিনও জানাই নাই। হ্যাঁ, আজকে জানাই নাই, এখন জানাবো। হ্যাঁ, ফোন করছি। লোকালয়ে হাতির হামলা, খাদ্যের লোভে ফের বাড়িতে হামলা চালালো হাতি। ঘরের বেড়া ভেঙে সাবার করলো মজুদ ধান, ভাঙলো কলা ও সুপারি গাছ। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া পঞ্চায়েত পাড়া এলাকার ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত প্রায় 12:30 নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায়। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল, সকলেই গভীর নিদ্রায় মগ্ন ছিল। হাতিটি এসে বর্মন রায়ের ঘরে হামলা চালায়। ঘরের বেড়া ভেঙে মজুদ কয়েক মন ধান সাবার করে হাতিটি। রাত্রে খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তারা এসে রাত প্রায় 2টো নাগাদ হাতিটিকে ফের গরুমারা জঙ্গলে পাঠায়। বুধবার সকালে ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান ধূপঝোড়া বিটের বনকর্মী সহ এলাকার যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য সাবুল হক। যাবতীয় দিক খতিয়ে দেখেন তারা। নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। বর্মন রায়ের একটি ঘর ভেঙে দিয়েছে এবং অনেক ধান খেয়েছে, এবং যেখানে শুয়েছিল সেখানটাও অ্যাটাক করছে। অল্পের জন্য তারা বেঁচে গেছিল। তো খবর পেয়ে আসলাম হচ্ছে দেখতে, তো ঘটনাটি সত্যিকারেই। তো আমরা ফরেস্টে খবর দিলাম, ফরেস্টও এসে ইনকোয়ারি করে গেল। আমি হচ্ছি সাবুল হক, 1 নং জেএফএমসির সদস্য আর কি। ধূপঝোড়া বিট আন্ডারে আমরা সকালে ভোরে খবরটা পাই, দুবার খবর পাই, সকালেও পাইছি, রাত্রেও বেলা পাইছি। স্কোয়াড আসছিল এখানটায়, স্কোয়াড আসলে স্কোয়াড তারাই দিছে। সকালে এসে আমরা ঘর ইনকোয়ারি করলাম, ধান প্রচুর খাইছে, কলা গাছ সকলে ভাঙছে, তা সুপারি গাছ ভাঙছে। এই আমরা সকালে ভোরের দিকে চেক করতে আসলাম, ইনকোয়ারি করে সত্যি ঘটনা এটা।
এটা মানে অপ্রকৃত ঘটনা, সত্যি ঘটনা এটা। আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন, গাছবাড়ি, ধূপঝাড়া বিট। লোকালয় থেকে উদ্ধার 14 ফিটের কিং কোবরা। भाई भाई पुथर में छुआ तीन पुथर में ठेला 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 पुथर में छुआ ना आया तो আবার লোকালয় থেকে উদ্ধার কিং কোবরা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া থেকে উদ্ধার 14 ফিটের এই কিং কোবরাটি। একের পর এক কিং কোবরা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। এদিন ধূপঝোড়া এলাকায় একটি বাঁশঝাড়ের পাশে এই বিরাট কিং কোবরাটি দেখতে পায় এলাকার মানুষ। তড়িঘড়ি চালসার সর্পপ্রেমী দিবস রায়কে খবর দেয় স্থানীয় মানুষ। লোকজনের চিৎকার চেঁচামেচিতে কিং কোবরাটি বাঁশঝাড়ের মধ্যে আশ্রয় নেয়। এরপর অনেক চেষ্টার পর বন দপ্তরের সহযোগিতায় কিং কোবরাটি উদ্ধার করে খাঁচা বন্দি করেন দিবস রায়। সামনেই যেহেতু গরুমারা জঙ্গল, তাই মনে করা হচ্ছে গরুমারা জঙ্গল থেকেই লোকালয়ে এসেছিল এত বড় কিং কোবরাটি। কাষ্টপাড়া আমাদের ধূপঝোড়া ঠিক উত্তর ধূপঝোড়া বলে, কাষ্টপাড়া বলে, তো এখানে কিং কোবরা একটা সাপ বেরোচ্ছে। তো এটাকে সুস্থভাবে ভালোভাবে খুব রেস্কিউ করলাম। আর এটাকে এখন গরুমারা এত পরিমাণে কিং কোবরা ডুয়ার্সের এই এলাকায় কেন, কিসের জন্য, কি মনে হচ্ছে আপনার? আপনি তো সর্বত্র এই কিং কোবরা রেস্কিউ করে আসছেন। হ্যাঁ, দেখুন, এক নম্বর এটা মিটিংয়ের সিজন, ঠিক আছে, মিটিংয়ের সিজন এখন হইতে পারে, বের হইতে পারে। তো 2 নম্বর কথা হচ্ছে আমাদের জঙ্গল তাতে মানে আমরা লাগানো যে বন বস্তি আছে, সেখানে একটু আমাদের পরিবেশের মধ্যে একটু দূষিত পড়ছে মনে হয়। কারণে এই মনে হয় না, একদম কারণটা ওইটাই আমাদের। আপনি কি বলবেন পাবলিককে, কি বলবেন এটা নিয়ে পাবলিককে আমি বলতে চাই, একটু আমাদের জঙ্গলটাকে বাঁচায় রাখুন, ভালো করে সুস্থ রাখুন, ভালো করে রাখুন। যেখানে জঙ্গল হলে আমাদের পরিবেশটা একটু ভালো থাকবে, বাস এটাই। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। সতেরো নম্বর জাতীয় সড়কের ধারে ওদলাবাড়ির চৌরাস্তার মোড়ে লাগানো অর্জুন, চিকরাশি ও কৃষ্ণচূড়া এই 3টি গাছের 5ম বর্ষ উদযাপনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো ওদলাবাড়িতে।
ঘটনা হলো 2018-19 সালে জাতীয় সড়ক চওড়া করতে গিয়ে ওদলাবাড়ির বুকে প্রচুর গাছ কাটা পড়েছিল। রাস্তার কাজ শেষ হয়ে যাবার পর দ্বিগুণ পরিমাণে গাছ লাগানোর সরকারি ঘোষণা থাকলেও বাস্তবে সেসব কিছুই হয়নি। এই পরিস্থিতিতে 5 বছর আগে এমনই এক পরিবেশ দিবসে ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন ন্যাশের পক্ষ থেকে ওদলাবাড়ি থেকে মালবাজারগামী বাস স্ট্যান্ডে 3টি গাছ লাগানোর পর সেগুলির প্রয়োজনীয় যত্ন নেওয়ার ফলে তীব্র দাবদাহে ক্লান্ত সাধারণ মানুষ আজ গাছগুলোর ছায়ায় দুদণ্ড বিশ্রাম নিতে পারছেন। পরিবেশ দিবস পালনের অনুষ্ঠানে ন্যাশের অভিনব এই প্রয়াসে এদিন অনেকেই সামিল হয়েছিলেন। এদিনও আবার নতুন করে প্রায় 150টি চারা গাছ ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতাল, ITI ইনস্টিটিউট, গার্লস স্কুল সহ বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে ন্যাশের সভাপতি তপন কুমার দাস, কোঅর্ডিনেটর নফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস যেটাকে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে পালন করে থাকি, এটা আজকের দিন বিশেষ 5ই জুন গোটা পৃথিবীতে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে পালন করি এবং আমরা বেঙ্গলে যারা বাস করি আমরা এখানেও কিন্তু বিশ্ব পরিবেশ দিবস হিসেবে আজকের দিনটাকে পালন করি। আপনারা সকলেই জানেন যে হারে বিশ্ব উষ্ণায়নের মাধ্যমে আস্তে আস্তে করে যে হারে উষ্ণায়নটা বাড়ছে তার একটি কারণ হলো যে গাছ না লাগানো এবং বিনা কারণে গাছ কাটা। তাই আজকে বিশেষ দিনের মাধ্যমে আমরা ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি আমরা এখানকার আজকে সকালবেলা থেকে মানুষকে প্রায় 150-200 গাছ ডিস্ট্রিবিউশন করছি এবং আজকের দিনটাকে আমরা বিভিন্ন বিশেষ করে আজকের দিনে কর্মসূচি নিয়েছি, যেমন বিভিন্ন জায়গা যেমন গভর্নমেন্ট ITI কলেজ, গার্লস স্কুল, ওদলাবাড়ি হসপিটাল, তার সাথে হলো মাল থানা থেকে স্টার্ট করে বিভিন্ন জায়গায় আমরা গাছ দিচ্ছি এবং গাছ লাগানো হচ্ছে। এবং এই বিশেষ করে দিনে আমরা তার সাথে সাথে বাচ্চাদেরকে সচেতনার মাধ্যমে বসে আঁকো প্রতিযোগিতা, সাথে কুইজ, বিষয়বস্তু হলো পরিবেশ, এর সাথে সাথে মানুষকে গাছ লাগানোর জন্য আরও আগ্রহ বাড়ার জন্য সকাল থেকে ওদলাবাড়ির চৌপাতি থেকে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে এবং মানুষকে আমরা গাছ দিচ্ছি এবং মানুষকে পরিবেশকে সুস্থ রাখার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য, বেশি করে পরিবেশে গাছ লাগানোর জন্য আমরা এই চিন্তা ভাবনাকে রেখে আজকে বিশেষ দিনের ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি প্রতি বছর এইরকম কর্মসূচি নিয়ে থাকে। মাঝরাতে ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। মঙ্গলবার মাঝরাতে ধূপগুড়ি মহকুমার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়েছে একাধিক গাছ। ঘরের উপর গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি। এদিন মাঝরাতে ধূপগুড়িতে শুরু হয় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে ধূপগুড়ি পুরসভার বেশ কিছু ওয়ার্ডে এবং গ্রামীণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। ঘরের উপরে ভেঙে পড়েছে গাছ, কোনো মতে প্রাণে বেঁচেছেন ঘরে থাকা মানুষজন। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল বাসিন্দাদের মধ্যে। কয়েকটি জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকায়। সকাল থেকে অনেকেই নিজেরাই রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর কাজে হাত লাগায়। তবে ঝড়ে কতগুলো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। রাত্রি 1-1:30 নাগাদ ঝড় আসছে, আমরা শুয়েছিলাম, আমি বাচ্চা তো আচমকা একটা শব্দ দেখে একদম হাঁড়ি একদম জল ভিতরে, মানে সব ভিজে শেষ, ভিজে গেল। মানে কোনোভাবে খালি ওইখানে চিন্তা নিলাম, মা বাবা উঠলো, ওটা পরে সব এগুলো নিয়ে আসলাম, সারা রাত তৈরি বসেছিলাম। ফ্যানও তো ভেঙে গেছে, ফ্যান ওখানে ভেঙে পড়ে গেছে, মানে ফ্যানটা কীভাবে পড়লো ওখানটায় পড়া কথা চোখে, কিন্তু ফ্যানটা অনেকটা ধুয়ে এসে পড়লো। ঘরে কে কে ছিলেন? আমি ছিলাম, বাচ্চা ছিল। মানে এক কথা আপনারা প্রাণে যাচ্ছেন বলতে? হ্যাঁ হ্যাঁ, প্রাণে যাচ্ছেন। বিশাল। এখন কি অবস্থা? এখন একটু দেখতেছি। পৌরসভা বা কারো প্রতিনিধি কেউ এসেছিল? না, কেউ আসেনি। এখন কি ঘর মেরামতির কাজ নিজেরাই করবেন? এখন নিজেদের করতে হবে। কার কাছে যাবো? কোন এলাকায়? এটা শরৎপল্লী 16 নম্বর ওয়ার্ড। আপনার স্ত্রীর নাম? তুলসী সাহা। বাচ্চা বয়স 3 বছর। কেউ কি আহত হয়েছে? এমনিতে আহত হয়নি। আপনার নাম? আমার নাম পরি সাহা। ঘরে কি হয়েছে? ঘরে গাছ পড়ছে, পিছনে একটা বড় গাছ ছিল, গাছটা পড়ে ঘরের চাল ভেঙে গেছে, ভিতরে ইটের দেওয়াল, মানে ইট গাঁথা যে দেওয়ালটা ওটা ভেঙে অল্প একটুর জন্য আমরা 3 জন শুয়েছিলাম, একটা বাচ্চা ছিল, আমাদের প্রাণহানি হয়নি, মানে 2-3 হাতের জন্য গায়ের উপর ভেঙে পড়ে নাই। রাতের ঝড়ে? রাত 1টার দিকে যে ঝড়টা আসলো সেই ঝড়ে এই পরিস্থিতি। ঘরে কে কে ছিল? ঘরে আমি ছিলাম, আমার মেয়ে কালকে আসছে,
শ্বশুরবাড়ি থেকে 2.5-3 বছর একটা বাচ্চা আছে। এলাকায় কি এখনো বিদ্যুৎ আছে? না, আমাদের এখানে বিদ্যুৎ নাই এখন। কখন থেকে বিদ্যুৎ নেই? কালকে ঝড়ের পরে থেকেই নেই। কোন এলাকা এটা? এটা 2 নম্বর ওয়ার্ড কামাতপাড়া। কতটা আতঙ্কে ছিলেন রাতে যখন ঝড় হয়? যখন ঝড় হয়েছে তখন আতঙ্ক মানে যে বাঁচবো কি মরবো বলার মতো ছিলাম না, ওই পরিস্থিতি। কি নাম আপনার? সরস্বতী মল্লিক। আর ঘরে আরেকজন যে ছিলেন আপনার মেয়ে, তার নাম? প্রিয়াঙ্কা ঘোষ। জলপাইগুড়িতে টোটো নিয়ন্ত্রণে 2 শ্রমিক সংগঠনের মতবিরোধের জেরে হয়রান আমজনতা। জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে এখনো ব্যর্থ জলপাইগুড়ি পৌরসভা। এখনো পর্যন্ত সবকটি টোটো চালকদের পরিচয়পত্র দেওয়া হয়নি, সাথে নিয়ন্ত্রণ করা হয়নি টোটোর ভাড়া বাড়িয়েও কমিয়ে আনা হয়েছে। ফলে একদিকে টোটো চালক ও টোটো যাত্রীদের মধ্যে ঝামেলা লেগেই আছে। এর সমাধান এখনো পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভা করতে পারেনি। এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষে পূর্ণব্রত মিত্র বলেন, খুব তাড়াতাড়ি এর সমাধান করবে জলপাইগুড়ি পৌরসভা। বামপন্থী টোটো ইউনিয়নের তরফে শুভাশিস সরকার বলেন, টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ জলপাইগুড়ি পৌরসভা। পাশাপাশি টোটোর ভাড়া নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত সমাধান করতে পারেনি পৌরসভা। অপরদিকে এই প্রসঙ্গে শহরের বিশিষ্টজনেরা বিভিন্ন সময় জানিয়েছেন, বেলাগাম টোটো চলাচলের কারণে নিত্যদিন যেমন ঘটছে দুর্ঘটনা, এর সঙ্গে শহরের প্রবীণ নাগরিক এবং পথচারীদের বাড়ছে প্রাণের ঝুঁকি। বলছে যে বারবার করে যে এখন পর্যন্ত ভাড়া বা অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা আপনারা তো একটা দাবি রেখেছিলেন ভাড়া বা অন্যান্য সমস্যা নেই, তো কী বলবেন? যেটা বিষয় সেটা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা এবং হচ্ছে জলপাইগুড়ির প্রশাসন জলপাইগুড়ি শহরের যানজট এবং টোটো সংক্রান্ত বিষয়ে তারা হচ্ছে এটাকে নিরসনের কোনো আন্তরিক তাদের সদিচ্ছা নেই। ফলে আমরা দেখছি জলপাইগুড়ি শহরে যানজট এবং অন্যান্য বিষয় সমস্তটাই চলছে। জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন তারা মাঝে মাঝে মিটিং করে এবং হচ্ছে একই সিদ্ধান্ত বারে বারে নেয় এবং দেখছি যে এই সিদ্ধান্তগুলো একই সিদ্ধান্ত বারে বারে আপনাদেরকেও জানানো হয়, সংবাদ মাধ্যমেও জানানো হয়, জলপাইগুড়ির মানুষকেও জানানো হয়, কিন্তু কোনো সিদ্ধান্তই জলপাইগুড়ি পৌরসভা কিন্তু জলপাইগুড়ির প্রশাসন তারা হচ্ছে সেই সিদ্ধান্তগুলোকে কার্যকর করতে পারে না। ফলে ভাড়া নিয়ে একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে ছিল, এখনও আছে। একটা সময় গত বছর হচ্ছে ভাড়াটাকে বৃদ্ধি করা হয়েছিল, 15 টাকা ন্যূনতম ভাড়া হয়েছিল, সেটাকে আবার কী কারণে আমরা জানি না কমিয়ে দিয়ে সেটাকে আবার 10 টাকা করা হয়েছে। ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। জলপাইগুড়ি শহরে 5000 টোটো চলবে বলে 5000 কার্ড দেওয়া হবে বলে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি, পৌরসভা পারেনি, প্রশাসন পারেনি। 2000 কার্ড দিয়েই তারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। ফলে আমরা বামপন্থী শ্রমিক সংগঠন হিসাবে আমরা এই লড়াইটাতে আছি, আমরা শ্রমিকদের পাশে আছি এবং হচ্ছে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যাও যাতে সমাধান হয় তার দ্রুত পদক্ষেপ আমরা চাই এবং আমরা বারে বারে পৌরসভাকে চিঠি দিয়েছি এ বিষয়ে যে আমরা হচ্ছে পৌরসভার চেয়ারপারসন তার সঙ্গে আলোচনা করতে চাই, কিন্তু তিনি কোনো মতেই আমাদের সঙ্গে আলোচনায় বসেন না, বসতে চান না। ফলে এটা তারা জিইয়ে রাখতে চায়, সমস্যাটাকে তারা জিইয়ে রাখতে চায়, ফলে এটা সমাধান হয় না। কিন্তু সমাধান করা সম্ভব এবং আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে, আমরা পৌরসভাকে দিতে চাই, কিন্তু পৌরসভা সেই পরিকল্পনা তারা গ্রহণ করতে চায়। আমরা সাংগঠনিকভাবে এবং জলপাইগুড়ি শহরের যে পৌরসভা রয়েছে জলপাইগুড়ি পৌরসভা একটা সঠিক রাস্তা বা মিটিং ডেকে এই যানজট নিরসনের রাস্তাটা বেছে নেবে। ভাড়া নিয়ে কি বলবেন, ঠিক আছে না? দেখুন, ভাড়ার বিষয় দিয়ে বিগত দিনে বারংবার মিটিং হয়েছে এবং আমরাও সাংগঠনিকভাবে পৌরসভার কাছে আমরা চাই যে শ্রমিকের রুজিরুটিটা বৃদ্ধি পাক, ইনকামটা বৃদ্ধি হোক, কারণ কেন্দ্র সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই বৃদ্ধির কারণে শুধু শ্রমজীবী মানুষ না, সাধারণ মানুষেরও ঘরে কিন্তু এটা এফেক্ট করেছে। তো ভাড়া অবশ্যই বৃদ্ধির পক্ষে আমরা, তা পৌরসভা তো বলে দিয়েছিল যে উঠলে 10 টাকা এবং তারপর পরবর্তী কিলোমিটার 5 টাকা করে, তো ভাড়া তো কোনোখানে কমায় না। টোটো কি এখন আস্তে আস্তে আরও তো বাড়ছে নাকি? না, দেখুন, অতি সত্ত্বর জলপাইগুড়ির মানবিক পৌরসভা শহরকে যানজট মুক্ত করতে এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসন, আপনারা লক্ষ্য করেছেন জলপাইগুড়ি পুলিশ প্রশাসন এর মধ্যেই পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। তো আগামী দিনে হয়তো সপ্তাহখানেক কি মাসখানেকের মধ্যে এটা একটা সুষ্ঠু সমাধান হবে। আইডেন্টি কার্ড পেয়েছে? না, আইডেন্টি কার্ড যখন দেওয়া হয়েছে 5,500 আইডি কার্ড দেওয়ার মধ্যে প্রায় আনুমানিক 2,500 থেকে 3,000 আনুমানিক বলছি দেওয়া হয়েছে। তার পরবর্তীকালে যেহেতু ভোটগুলো পড়ে গেল তার জন্য সেটা কিন্তু বন্ধ রয়েছে। আপনার নাম? আমার নাম পূর্ণব্রত মিত্র, আমি জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি।
টোটো চালিয়ে বিস্কুট বিক্রি গ্র্যাজুয়েট প্রিয়ার। ইচ্ছা শক্তির কাছে হার মানাতে পারেনি মেধাবী ছাত্রী প্রিয়াকে। দুর্ঘটনায় বিছানায় শয্যাশায়ী বাবা। সংসারের হাল ধরতে টোটো চালিয়ে জলপাইগুড়িতে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বিস্কুটের লাইন করছেন প্রিয়া। দুই বোনের নার্সিং ও আইন কলেজের পড়াশোনার খরচ, অসুস্থ বাবার চিকিৎসা সহ সংসারের হাল ধরতে তার এই সংগ্রাম। ছোটবেলায় আমরা সবাই পড়েছি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। গাড়িতে যে এভাবে চড়তে হবে কখনো ভাবতে পারেনি জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকার প্রিয়া চক্রবর্তী। প্রিয়া জোরপাকড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর ময়নাগুড়ি কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। প্রিয়ার ইচ্ছা ছিল আরো পড়ার, কিন্তু তা আর হয়ে উঠল না। যে হাত আগে কলম ধরতো সেই হাত এখন টোটোর এক্সকালেটর ধরতে ব্যস্ত। প্রিয়ার এই করুণ কাহিনী যখন আমরা জানতে চাই প্রিয়ার কাছে, তখন প্রিয়া আমাদেরকে বলেন, বাবা আগে টোটো করে পাউরুটি, বিস্কুট ইত্যাদি ফেরি করে বিক্রি করত। এবছরের বিগত ফেব্রুয়ারি মাসে এক সন্ধ্যায় বাবা ফেরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তারপর বাবার শুরু হয় চিকিৎসা, পাশাপাশি নানা রকম অপারেশন। সেই সময় প্রচুর অর্থের বিনিময়ে বাবাকে কোনো রকমে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারি। এখন বাবা বাড়িতেই শয্যাশায়ী হয়ে রয়েছেন। আমরা বাড়িতে 5 জন, আমরা 3 বোন ও বাবা মা। এক বোন নার্সিং নিয়ে পড়ছে ব্যাঙ্গালোরে, আরেক বোন কোচবিহারে আইন কলেজে পড়াশোনা করছে। বাবার এই দুর্ঘটনার পর ভীষণভাবে চিন্তায় পড়ি। বাবার চিকিৎসার পয়সা, পাশাপাশি 2 বোনের পড়াশোনার খরচা কি করে আসবে তার কোনো কুল কিনারা তখন পাইনি। তাই তখন আর কোনো কিছু না ভেবে নিজের পড়াশোনাকে সেখানেই ইতি জানিয়ে হাতে নিয়ে নেই বাবার সেই টোটো করে ফেরির ব্যবসা। প্রায় 4 মাস ধরে করছি, কোনো সমস্যা হয়নি, দিব্যি করে যাচ্ছি। বোন লিজা চক্রবর্তী বলেন, আমার বড়দি বাবার দায়িত্ব পালন করছে। যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি, সর্বপ্রথম দিদির পাশে দাঁড়াবো। বোন হয়ে যতটা পারি দিদিকে সাহায্য করব। একই পাড়ার আইনজীবী শিব শঙ্কর বলেন, প্রিয়া ছোট থেকেই খুবই পরিশ্রমী। ওরা 3 বোন, কোনো ভাই বা দাদা নেই, ফলে ওরা লড়াইটা আগে থেকেই জানে। আমরা ওকে মেয়ে মনে করি না, আমরা ওকে ছেলেই মনে করি। তাই ও আজকে এই এত বড় একটি চ্যালেঞ্জ নিয়েছে। বাবার চিকিৎসার পাশাপাশি কিভাবে সংসারটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বোনেদের যেন পড়াশোনা বন্ধ না হয়। আমরা সকল পাড়া প্রতিবেশীরা খুবই গর্বিত এই বোনটির জন্য। বিপরীত পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা শেখা উচিত ময়নাগুড়ির এই প্রিয়া দেবীর কাছ থেকে। তার 2 বোন ও বাবা মা সহ এই 5 জনের পরিবারের রোজ তাকে এইভাবেই লড়াই করতে হয়। কোন ক্লাসে পড়াশোনা করেছেন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কি সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট আমি পাসে করেছিলাম। একটা পাসে ছিল। এই দোকান কেন বা টোটো চালিয়ে তোমাকে দেখছি যে বিভিন্ন দোকানে ফেরি করতে, কেন এই পরিস্থিতি কেন তোমার? এই পরিস্থিতি চাকরি বলতে কি আমার বাবার হুট করে অ্যাক্সিডেন্ট হয়। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে যার জন্য আমাকে সংসার সামলানোর জন্য এই কাজ করতে হচ্ছে। কতদিন ধরে করছো এই কাজ? 3-3.5 মাস। চাকরি পড়াশোনা তো গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছে, তারপরে চাকরির জন্য কোনো ইন্টারভিউ দাওনি? না, এখনো আগে দিয়েছি। এই ঘটনা ঘটার পর থেকে তো আর কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি, তো এটা করতে হচ্ছে আমাকে। বাড়িতে কতজন মেম্বার? আমরা 5 জন। 5 জন। কে কে রয়েছে বাড়িতে? বাবা মা, আমরা 3 বোন, আমি বড়। তুমি বড়। তাহলে তাদের পরিবার কি চালাচ্ছে? ওটা আমাকে করতে হচ্ছে। ওটা পরিবারের ভার। হ্যাঁ। বাবার কি অবস্থা এখন? বাবা বিছানায়, বেড রেস্ট একদম। বেড রেস্ট। এই ব্যবসা কেন, কি বিষয়? এই ব্যবসা বাবার এটাই ব্যবসা। বাবার ব্যবসা বাবাই করতো, তো বাবার এই করার বাবাই পুরো সংসারটা চালাতো। তো এখন বাবাই যেহেতু বিছানায়, তো কাউকে তো করতে হবে, তার জন্য আমি নিয়েছি এই ব্যবসাটা। কেমন বেচাকেনা কেমন হচ্ছে এখন? কি বলবো, খুব একটা ভালো না। টোটো দিয়ে সকালবেলা তুমি ফেরি করো? সকালবেলা বলতে কি যেদিন যেদিন এই দোকান করতে হয় না সেদিন সেদিন করি। দোকানে মাল দাও? হ্যাঁ, দোকান। কিসে করে দাও? টোটো করি। নিজেই চলাও? হ্যাঁ। তোমার নাম কি বললে? প্রিয়া চক্রবর্তী। বাবার নাম? অশোক চক্রবর্তী। কোথায় বাড়ি তোমার? জোরপাকড়ি, ময়নাগুড়ি। দেখুন, আমরা গর্বিত এই বোনটির জন্যে। প্রিয়া চক্রবর্তী, বাবা অশোক চক্রবর্তী একদিন প্রায় মাস 4 আগে এক রাত্রেবেলা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। বাবাও ফেরি করতেন, বিস্কুটের ফেরি করতেন, টোটোতে জামালদার কাছে এক জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হন এবং এটা ঈশ্বরের আশীর্বাদ যে তিনি বেঁচে গেছেন। সেই চিকিৎসায় তার সকলে মিলে তার পাশে ঝাঁপিয়ে পড়ছিল বলেই হয়তো তিনি কিছুটা রিকভারি করেছেন। এখন জীবনযুদ্ধ লেগেই আছে। আর মেয়েটি খুব ছোটোবেলা থেকে ভীষণ পরিশ্রমী। আসলে ওরা 3 বোন, ওদের কোনো ভাই নেই, ফলে ওরা লড়াইটা আগে থেকেই জানে। আমরা ওকে মেয়ে মনে করি না, ওকে ছেলের চেয়েও ও কোনো অংশে কম নয়।
তাই আজকে হয়তো এই চ্যালেঞ্জটাও গ্রহণ করেছে যে কি করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অসুস্থ বাবার চিকিৎসা করা যায়, এবং আমরা সত্যি গর্বিত ওর জন্যে। সমিতি কি কিছু পাশে আমাদের কাছে এখনও অবধি সেরকম কোনো রকমভাবে ও করেনি, আবেদন করেনি পঞ্চায়েত সমিতির কাছে কিংবা আমাদের কারো কাছে। তো আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে যেভাবে জানি, যেভাবে পারি ওকে সাহায্য করবার চেষ্টা আমরা করি, ওর পাশে আছি। এবং ওকে ধরুন অন্য কোনোভাবে যে সাহায্য করতে হয়, কোথাও লোন দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি করতে হয়, আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করব। সরকারের কোনো সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি ও করে, সেখানে সাবসিডি যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা করব। আমরা ওর পাশে আছি। জলপাইগুড়িতে শুরু হলো ডেঙ্গু বিজয় অভিযান। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের হলে জেলা স্বাস্থ্য দপ্তর এবং পুরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মশালায় পৌরসভার সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সহ সংশ্লিষ্ট ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং কলকাতা থেকে আগত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের যে হাউস টু হাউস অ্যাক্টিভিটি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ভেক্টর বর্ন ডিজিজ রয়েছে, সেই ডিজিজগুলোকে কি করে আমরা মিটিগেট করতে পারি, বা সেখানে আমাদের যারা ভেক্টর কন্ট্রোল ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত আছেন, তারা হতে পারেন হাউস টু সুপারভাইজার, হাউস টু টিম মেম্বার, ভিসিএমও অর্থাৎ ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার, কোর কমিটির যারা কোর কমিটি মেম্বার যারা আর কি রয়েছেন, প্রত্যেকেই আমরা সংঘবদ্ধভাবে এই কাজের সাথে যুক্ত হই। এবং আগামী 10 তারিখ থেকে আমাদের যে হাউস টু হাউস অ্যাক্টিভিটি শুরু হচ্ছে, তার প্রাক্কালে আপনাদের এই যে ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ আপনারা আপনাদের কাজটা কিভাবে করবেন এবং জলপাইগুড়িকে আগামী দিনে ভেক্টর বর্ন ডিজিজ ফ্রি মিউনিসিপ্যালিটি হিসাবে কি করে পরিগণিত করবেন, তার জন্য আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম। তো প্রত্যেকেই আপনারা কম বেশি যারা এখানে উপস্থিত আছেন, গত বছর এই কাজের সাথে যুক্ত ছিলেন, আবার এখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের সাথে একদমই নতুন। তো আমার দৃঢ় বিশ্বাস যে গত বছর আপনারা ভালোভাবে কাজটা করেছেন এবং এবছরও আপনারা আপনাদের যেভাবে এফোর্ট দেওয়া দরকার এই কাজটার জন্য, সেইভাবে আপনারা এফোর্ট দিয়ে কাজটা করবেন। তো এখানে আমরা আমাদের এই আলোচনা শুরু করার আগে এখানে যারা ডেজিগনেটেড পার্সন যারা রয়েছেন, প্রত্যেককে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুন মাসের 6, 7 ও 8 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায়, তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো
বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা, এবং অনেক ভালো মেয়ে, ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ জলপাইগুড়িতে। ইতিমধ্যেই 2024-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর টহল। মঙ্গলবার লোকসভার ভোট গণনা হয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। তবে এখনো জেলার কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠেনি, যদিও প্রশাসন সক্রিয়। এই কারণে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলে। জেলার রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে এই রুট মার্চ বলে দাবি। এদিন কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে শহরের রাজবাড়ি পাড়া, ইন্দিরা কলোনি সহ বিভিন্ন এলাকায় চলে বাহিনীর রুট মার্চ। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 7 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়ির বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে। গ্রামে গঞ্জে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের বলে অভিযোগ ধূপগুড়িতে। বিব্রত হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছেও অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।